বেলা থেমে কিনে আন বলে দিদি। বাজে বাজে আমার জন্য একজন স্বামী কিনে আনবি? হ্যাঁ, তোর কাছে থেমিতে হলো খেল বলে দিদি, পছন্দ হলে লাগবি আর না হলে চুলে ফেলে দিবি। সব মেয়েদের কাছে থাকা চিহ্ন হলো থেমি সংসারের মঙ্গল চিহ্ন, আর তোর কাছে থাকা চিহ্ন হলো নোংলামিন লাইতে। আরে মাঝে মধ্যে লাইসেন্স একবার লিলু করে নিবি, আর একটাল বল একটা আমি পালতেই দেবি। আর তুই যতই থামি পাল্টালে দিদি, নিজের ওই তলিপুরাটা না পাল্টালে তুই কোনোদিন চুকি হতে পারবি না। খবরদার দিদি, হাত তুলবি না, তাহলে তোর হাত আমি মুছলে ভেঙে দেবো, কথাটা মনে রাখবি। ঠিক আছে শোন দিদি, আমি যদি ছোট না হয়ে বড় হতো না, তাহলে তোর চুলে মুঠি ধরে তোকে তো ছবি করে ঠেলে দিতাম। মনে রাখবি। কি বললে দিদিমণি, এমন কথা তুমি বলতে পারলে? ভগবান না হয় ওকে পঙ্গু করে পাঠিয়েছে, তবুও তো সে তোমার সহোদর, আর তোমারই মতন ওর শরীরে রয়েছে রক্তের সম্পর্ক। যার সাথে আমার মনের কোনো মিল নেই, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। ওটাকে আমি আমার ভাই বলে মনেই করি না। তুমি না মানলেও রক্তের সম্পর্ক বলে একটা কথা তো আছে, তা তুমি অস্বীকার করতে পারবে না দিদিমণি। ঠিক যেমন তুমি অস্বীকার করতে পারবে না জামাই বাবুর সঙ্গে তোমার সিন্দুরের সম্পর্ক, আর ছিন্ন করতে পারবে না তোমার নারী জীবনে 7 পাকের বন্ধন। 7 পাকের বন্ধন? হ্যাঁ গো দিদিমণি, তাই বলছি দিদিমণি, যার সঙ্গে তোমাকে জন্ম জন্মান্তর কাটাতে হবে, নিত্য সুখের আশায় কেন তাকে তুমি অবহেলা করে এখানে ফিরে আছো? দিদিমণি, আজ তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক লেখাপড়া শিখেছো, কিন্তু একটা কথা মনে রাখবে, সেই ছোটবেলায় যেদিন তোমার মা মারা গিয়েছিলেন, সেই দিন থেকে এই চাকরটি তোমাকে ফুলে ফিটে করে মানুষ করেছে। এই চাকরটি না থাকলে তোমার নামটা হয়তো শৈশবে মুছে যেত, দিদিমণি, মুছে যেত। আমার মাথাটাই শেষ করে দিল, আমার মনটা এখানে অফ করে দিল, আর সেই মনটা ঠিক করতে হলে তোর জীবনে মধু বসন্ত আসতে চলেছে রে লালি। বসন্ত? বসন্তের সঙ্গে আমাদের হতেছে। সে নাকি এই থানায় জয়েন করছে। সত্যি? বসন্ত জয়েন করি না, আমার পেটুয়া গজেশ্বর দারোগাকে নাটকানাবদ করে ছেড়েছে। শোন শোনা তোর এই লাভি ছোট্টা করবে, ওই বসন্ত ঘুরে গিয়ে এই বাড়ি আকাশে লাইট খাবে। তুই নিজে থাক, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। চল দাদা, বসন্ত বিহার বলে
দেখি মিস্টার সামন্ত আপনি ওরকম করছেন কেন? সর্বনাশ হয়ে গেছে মিস্টার সব শালা যুক্তি করে আমার পেছনে বাঁশ করে দিয়েছে। আজ থেকে আবার বিনা পয়সা বাজার করা ইনকাম হলো সব। কি হয়েছে? আরে আজকে শালা নতুন একটা বড়বাবু থানায় এসছে। বড়বাবু? হ্যাঁ, বড়বাবু? ও শালা যা পুলিশ শালা ঘুষের নাম শুনলে একেবারে রণমুক্তি ধারণ করছে। আগুন? মিস্টার সামন্ত, এই মধুপুর থানায় অনেক অফিসার বাঘের মতো এসে ঢুকেছে। আমার চালির চাবুককে বিরাট সেজে ধরিয়ে গেছে। আর ওই অফিসার যদি বাঘের মতোই থাকতে চায়, বাঘের মতোই স্বীকার করবা। আপনি ভুল করছেন মিস্টার সোম। ও শালা জাত অফিসার, ও শালা একটা বাপ একটা কথা বললি আমি 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 ভুলে আমি তো ভুলেই গেছিলাম। ও বেটা আজ রাতেই আপনার গোডাউন সার্চ করতে আসছে। Yes, Mr. Som. সব মাল সরিয়ে ফেলুন, শিগগিরই সরিয়ে ফেলুন। ওই স্কাউন্ডার অফিসারের তলে আজকে তিনি উঠছে। শেষ করে দিন, যত তাড়াতাড়ি পারেন শেষ করে দিন। তাহলে ও শালা অফিসার আপনার সমস্ত করে আপনাকে পথে বসিয়ে ছাড়বে। আর শালা আমার মাইনের টাকাটা শালা কিনে ওই 16 পাউডারে ভিকো কিনতে চলে যায়। শালাকে আজ রাতেই সরিয়ে ফেলুন। আমি আসছি স্যার, আমি কিন্তু আপনার প্রচুর নিয়ে যাচ্ছি। ঠিক বলেছে। একদিকে ওই ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর ঘোষ, অন্যদিকে এই ওসি বসন্ত রায়। এই যে এরা দুটো যদি এক হয়ে যায়, আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম বানচাল হয়ে যাবে। আমি শেষ করে ফেলবো আজ রাতে। না পারলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, তাই না বললাম না? হঠাৎ তুমি এখানে? আজ আমি আমার ডিউটি করতে আসি। তাহলে কি করতেছো? নিজের বাড়িতে ওই পরগাছা বসন্তর জন্য আমি আজ দাদার কাছে যেভাবে অপমানিত হয়েছি না। মিস্টার ঘোষ? না 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 মিস্টার ঘোষ, আমি বললাম আপনার ভগ্নিপতি ভাস্কর। একদিন তুমি তোমার কর্তব্য পালন করতে এবারের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে গিয়েছিলে ভাস্কর। আজ আবার তুমি? সেদিন আমি ভুল করেছিলাম। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এইভাবে কর্তব্যের ডালি সাজাতে গেলে হয়তো আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। তাই তো সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে আমার বিবেকটাকে আমি আপনার কাছে বন্ধক দিতে এলাম। ভাস্কর, আপনার প্রস্তাবে আমি রাজি হলাম না। আজ থেকে আমি আইনের বিরুদ্ধে মিথ্যাচার প্রমাণ করে আপনাকে আমি বাঁচানোর একমাত্র চেষ্টা করব। ভেরি গুড ভাস্কর, ভেরি গুড। বাট ইউ আর লেট। আমি ছুঁড়ে দিচ্ছি। তবু যখন তুমি অতীতের ভুলকে সংশোধন করে প্রায়শ্চিত্ত করতে আবার এখানে এগিয়ে এসেছো, তখন তোমাকে আমি রিভিউজ করব না। ইউ আর ওয়েলকাম ভাস্কর, ইউ আর তুমি কে?
এসে চুপ করে বসে থাকে বলে সেই ছেলেটা সেইতে বাড়ি থেকে বেরিয়ে গেল আজ 1 মাস বেরিয়ে গেল এখন এসে বাড়ি ফিরে এলো না আমি কি করবো বলো সেদিন আগের মাথায় চোর মেরেছিলাম ওই মুখে সে আমাকে এইভাবে শাস্তি দেবে আচ্ছা তুমি কি বলতো শুধু বসে বসে চোখে জল ফেলে সে কি ফিরে আসবে আমি হতে পারি না হতে আমি যে আমার চলতে পারে না তার জন্য ভাবতে যাবো কেন তাহলে কার জন্য তুমি উঠোনের মাঝখানে দাঁড়িয়ে ওই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চোখে জল ফেলছো বলতে পারে দাদা তাই আমি তোমাকে বলছি যাও না দাদা ছোটটাকে তুমি ফিরিয়ে এসো ছোটটাকে ফিরিয়ে নিয়ে এসো যাবো সামনে যাবো যেখান থেকে হোক যেমন করে হোক আমি ভাস্করের কাছে যেমন যাবো তার হাত ধরে বলবো তুই দাদা এই অজ পাড়ায় গায়ে ফিরে আয় তাই না দাদা তুই এসেছিস ভাই আমাদের ছেলেটি কেমন করেছে আমাকে বল দাও দাও এই আমার গায়ে হাত দিতে হবে না আমার জামাটা নষ্টই করবে বলছিস ছোটা তুই নাকি দাদার ধুলো বাড়ির পাতা থেকে জড়িয়ে ধরে বলছিস দাদা এই ধুলো বাড়ির মধ্যেই তো আমার জন্ম তুই থাম ছেলে তুই থাম ভাস্কর তুই আমার উপর আক্রমণ এক করে আছিস ভাই কেউ বলো দাঁড়িয়ে আছো কেন ভাস্করের খাবার ব্যবস্থা করো কতদিন আমরা দু ভাই একসঙ্গে খাইনি বলো তো ওসব মেকামো ছাড়ো দাদা শোনো দাদা এই অজ পাড়ায় গায়ে আমার পক্ষে আর থাকা সম্ভব না আমি কলকাতায় একটা বাড়ি কিনেছি গাড়ি কিনেছি আমি তাই এবার থেকে ভেবেছি ওইখানেই থাকবো এই এক মাসের মধ্যে এত বড় কেমন করে বলে রে ছোটা বল কেমন করে বলি আর সেই জন্যই বুঝি বড় লোকের ছোট মনে এই দাদা বউদের পরিবর্তে ওই গাড়ি বাড়িকে তুই বেশি ভালো করে চেয়েছিস তাই না এক চলে না তো মুখটা আমি ভেঙে দেবো তুই আমার গ্রামের দিকে ফিরে তাকিয়ে দেখ শহরের আমরা আমাদের সুখ শান্তি ভালোবাসা সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে যদি এই সময় তুই আমাদের ছেড়ে গ্রাম ছেড়ে চলে যাস কে রক্ষা করবে আমাদের গ্রামের সুখ শান্তি ভালোবাসা ওসব মেকামো আর করে লাভ নেই দাদা আমি তোকে নিতে এসেছি তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে বাইরে গাড়ির ড্রাইভার অপেক্ষা করছে না সে উনি যাবে না যাবে না মানে আরে সিলভির ব্যাপারে কথা বলা তুমি কে আমি সে দাদা বলছি আসল নয় আসল দাদা আমি শিউলির আসল মায়ের পেটে দাদা আমি আজ তুই কোন মুখে কথা বললি আজকাল একদিন না এই দাদা বৌদি ছাড়া এই পৃথিবীতে তোর আপনজন বলতে আর কেউ ছিল না তোর দাদা ছিল তোর কাছে দেবতা আর আমি ছিলাম তোর কাছে সাক্ষাৎ ভগবতী কাকে কথাগুলো বলছো তোমার কথা বোঝা তো মন কি এখন আছে আমি শুধু জানতে চাই তুই আমার সঙ্গে যাবি কিনা আমার ভাইয়ের পেটে বোনকে নিয়ে যাওয়ার জন্য আটকাবার জন্য দায়ী কে তুমি কে নিজের বোনকে প্রশ্ন করে দেখ আমি ওর কে এত বড় স্পর্ধা তুই আমার ঘরে অবাধ্য হয়ে তুই আমার বোনকে আমার কাছ থেকে নিয়ে রয়েছ দেখে তুই আমার
মারলি, তুই আমাকে রাখতে পারলি, আমি না তোর বড় ভাই। বড় বউ, দেখলে তো তোমার ভাস্কর আজ আমার গায়ে হাত তুলল। আচ্ছা বড় বউ, তুমি একটু বলতে পারো ভাস্কর, এটা কেমন করে হলো? দেখি আমাদের সেই ভাস্কর যার মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে সান্ত্বনা দিয়ে বলতাম, শিউলি আমাদের মেয়ে, ভাস্কর আমাদের ছেলে, আমাদের আর সন্তানের কি দরকার? দাদা, আর আমি তোকে আমার দায়িত্বে রাখবো না। তুই 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 তোড়ে যা, তুই তোড়ে যা। আমি চলে যাবো, চলে যাবি তুই আমাকে ছেড়ে চলে যাবি আপন দাদার অধিকারের কাছে সত্য মানুষের দাবি আজ হেরে গেছে বলতে, তাই তো তোমাদের ছেলে সকালে চলে গিয়ে ওই মাটির সঙ্গে মিশে যেতে চলল। আধুনিক সভ্যতার পথে গা ভাসাতে ওই বিশ্বাস শহরে আসতে পারি দেবে। তোমরা আমাকে ক্ষমা করে দিও দাদা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। দাদা, যাওয়ার সময় আমি তোমাকে বলছি দাদা, তুমি শোনার মতো কেউ আমাদের কথা ভেবে তুমি দাদাকে দেখো, দাদাকে দেখো। বিদায় বলে, বিদায় দাদা। কেন বুঝি না কি করে হয়ে যায় দিবস কথা বলা বন্ধ, দেখি সালা তোমার ধ্যান ভাঙে কিনা।
মজা করে লাভ নাই, চলো। জীবনকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আয় তুমি। কেমন করে ফেরাবো রতন, যার চোখের দিকে তাকিয়ে আমি নতুন জীবনের স্বপ্ন দেখতাম, সেই মানুষটা এখন আঘাত দিয়ে চলে গেল। এরপরে তুই বলছিস মুছে ফেলা তুমি অতীতের সমস্ত স্মৃতি তুই
তুই মুছে ফেল, আবার তোর মনের মাঝে ফুটিয়ে তোর প্রেমের ফুল, আর সেই ফুলে মালা গেঁথে আবার তুই গান তোর ওই প্রেমের মিষ্টি সুরের গান। না রে রতন না, আমার কণ্ঠ থেকে আর প্রেমের সুর হারিয়ে গেছে। আমার কণ্ঠে ঝরবে না গান। তুই ভাগ্যের ঝরে প্রেমের সুর মনের আকাশ থেকে ঝরে পড়েছে। আর আমি পারবো না রতন, আর আমি কোনোদিনই গান গাইতে পারবো না। পারতে তো তোকে হবেই না আদুরি। রতন, এই আমি তোর কাছে দাঁড়ালাম, আমি আমার ভালোবাসার ছোঁয়ায় তোর ভাঙা মন আবার নতুন করে জোড়া লাগিয়ে দেবো। রতন তুই আইরে আদুরি, এই সব মান অভিমান ভুলে তুই আবার নতুন করে আমার কাছে ফিরে আয়। ওই বলার মতো আমি তোকে সুখ দিতে না পারলেও আমার কাছে তোর কোনো শান্তির অভাব হবে না রে। রতন, রতন, সেই ভালোবাসা নিয়ে তুই আমায় একটা জিনিস দিতে পারবি রতন? পারবো না আদুরি, পারবো। বল তুই কি চাস? আমার জীবনে ওই বলাকে ফিরিয়ে দিতে পারবি? আদুরি, এ তুই কি চাইলি আদুরি? এর থেকে তুই আমার মরণ চাইলি না কেন? ওই তোর জন্য যে আমার মরণটাও অনেক শান্তির ছিল রে। আমি জানতাম রতন, তাকে কোনোদিন পারবি না। তুই তো আমাকে ভালোবাসিস না, তুই ভালোবাসিস আমার এই শরীরটাকে। আদুরি, চুপ কর, তুই চুপ কর। তুই আমাকে না ভালোবাসিস তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের ভালোবাসাকে তুই এমন করে অসম্মান করিস না। রতন, তোকে আমি সত্যি ভালোবাসি রে আদুরি, তোকে আমি সত্যি ভালোবাসি। আর তার প্রমাণ দিতে ওই আমার বলাইকে যেমন করি হোক আমি কলকাতা থেকে ফিরিয়ে আনবই। রতন, খবরদার, রতনের নাম তুই মুখে উচ্চারণ করবি না। রতন শুধু এই গ্রামের শত্রু নয়, রতন আমাদের সকলের শত্রু। সে শুধু আদুরির সঙ্গে বেইমানি করেনি, সে পুরা সমাজের সঙ্গে, পুরা গ্রামের মানুষের সঙ্গে বেইমানি করেছে। কর্তাবাবু, গ্রামকে ভুলে, গ্রামের মাটিকে ভুলে শহর কলকাতার টানে যে ছুটে যায়, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে সবার আগে তোমাকে সম্পর্ক ছেদ করতে হবে তোমার ভাই ভাস্করের সঙ্গে। হ্যাঁ, ভাস্কর, যার নাম ধরে প্রতি রাত্রে তুমি চিৎকার করে ডেকে ওঠো, স্বপ্নের ঘুরে যার নাম ধরে ডেকে ডেকে তুমি কেঁদে কেঁদে চিৎকার করে বলো। ভাস্কর আমাকে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেবলা বলবো, কেবলা তোমার প্রথমে আমার হৃদয়টা হাহাকার করে কাঁদে। তখন করে তোমাকে বোঝাবো বলো? আমি তো ওদিকে আমার নিজের সন্তানের মধ্যে ভালোবেসেছি, আমি তো সেইভাবে ওদিকে মানুষ করেছি। তাই তো স্নেহের বাঁধন আমাকে বাঁধে বাঁধে খানায় পাগল করে দেয়। তুমি কেন ভাস্করের কথা বলে আমাকে আরো 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 কষ্ট দাও বলতে পারো? বলে তুমি বলতে পারো? তুমি ভাস্করটাকে ফিরিয়ে আনতে যাবে কর্তাবাবু? যাবো রতন, যাবো। ওই হতভাগাকে যে বলবো, ওরে ভাস্কর, তোর জন্যে তোর বলবি খাওয়া দাওয়া ভুলে অজরে করে যাচ্ছে। গাছ থেকে শিউলি ফুলটা টুপ করে ঝরে পড়লেই তোর বৌদি শিউলি পড়ে বোবা হয়ে যাচ্ছে। ওই তোর দাদা আমি এবার চাই, আমার ভাস্করের ঘর করে শুনবো।
সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তার জন্য ভালো ভালো রান্না করবো। তুমি কাঁদছো বৌঠান? আরে হাসবো কাঁদবো, আমি তো দুটোই একসাথে করবো। কতদিন পরে আমার সঙ্গী আর ভাস্কর এই বাড়িতে ফিরে আসছে। এই বিরু সুবল আর তোরা সবাই মিলে আজকে আমাদের বাড়িতে খাবি, কিন্তু এই মনে থাকবে তো, মনে থাকবে তো? এটা জানিস কতদিন পর ছেলেটা তার মায়ের কোলে ফিরে আসছে। আমি আসবো, আমি প্রাণে তুলে আসবো, আমি আসবো। হাসো বৌঠান, তুমি হাসো, আজ প্রাণ খুলে তুমি হাসো। ওই ভাস্করদা যদি কর্তাবাবুর কথায় গ্রামে ফিরে আসতে পারে, তাহলে বলায়ও নিশ্চয়ই আমার কথা মতো এই গ্রামে ফিরে আসবে। না না, আর দেরি নয়, যাই, আমি এক্ষুনি যাই ওই বলাইকে ফিরিয়ে আনতে। দাদা রতন, দাদা তোর অন্তরটাকে ঘুরিয়ে দি। আমি ভালোবাসার ঘর বাঁধতে চাই না, তাই তোকে আমি না না শুনি না, তা হয় না। ওই বলাই ভুল করলেও ও আমার ধারণা ও ঠিক আবার সঠিক জীবনে ফিরে আসবে। তাই আমি বলাইকে ফিরিয়ে নিয়ে আসতে চললাম রে। না যাস না রতন, যাস রে, দাঁড়া, আমি তোর সাথে যাবো। দেখলে তো দাদা, নিজের চোখে সবই তো দেখলে। হ্যাঁ দেখলাম, এতদিন পরে আমি বুঝতে পারছি তোর সঙ্গে প্রেমের ছলনা করে আমার বাহাদুরি তলায় তলায় ওই শালা রতনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই লজ্জায় ধিক্কারে আমি চিরদিনের জন্য এই গ্রাম ছেড়ে ওই কলকাতায় বাসা বেঁধেছি, কিন্তু গায়ের মায়া ভুলেও আদুরির মায়া আমি কিছুতেই ভুলতে পারছি না। ভুলতে হবে না রে বলাই, তোর কাছ থেকে আমি যখন হাত পেতে টাকা নিয়েছি তোর কথায় ভুলে ওই গায়ের মাটি ছেড়ে যখন আমি কলকাতায় পাড়ি দিয়েছি, তখন ওই আদুরি রতনের নয়, তোরই হবে রে বলাই, তোরই হবে। কিন্তু কেমন করে হবে দাদা? তো আমার লাঠি চালাতে হলে লাঠি চালাবো, রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাবো, প্রাণ দিতে হলে প্রাণের মায়া তুচ্ছ করে ওই আদুরিকে আমি তোর হাতেই তুলে দেবো রে বলাই, তোর হাতেই তুলে দেবো। বাপ বাবা কাঁচা কাঁচা বড্ড কাঁচা কাঁচা সামান্য মাত্র এই কয়েকটা দিন আমি থানায় জয়েন করেছি, এর মধ্যে ওই কল্যাণ সেনের চরিত্র আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমি ভেবে পাচ্ছি না ঈশ্বর ঘোষের মতন আদর্শবাদী ভার হয়ে ভাস্কর কেনই কল্যাণ সেনের ফাঁদে পা দিল, কেন গাড়ি ঘরে বিয়ে করে গাড়ি একটা মাল্টিস্টোরি বিল্ডিং এ পা রাখলো। আর সেটা হলো আপনি ভাস্কর ঘোষের স্ত্রী বর্তমানে আপনার প্রেম প্রত্যাশিনী। হ্যাঁ, তুমি বিশ্বাস করো, তোমার এই সুঠাম দেহ দেখে আমার এই তরুণ মন তোমাকে একান্ত আপন করে দিতে চাইছি। আর বলতে চাইছি
একটা ভালোবাসা ঠিক করতে হবে। কি হলো? কি ভাবছো? আই এম সরি আপনার মতন সুন্দরী মহিলার সঙ্গে প্রেম করতে হলে আগে তোমার ওই স্বামী তোমাকে ডিভোর্স করে এসো, তারপর আমি হব তোমার প্রেম করতে সিং লাভলি লাভলি। তুমি বাঙালির ঘরের বউ, এরকম নোংরামো করে তোমার সাজে না। আবার সেই বস্তা মাঝে ব্যাগে লেকচার। তোমাকে কত বার বলেছি তোমার পার্সোনাল ব্যাপারে এখন ইন্টারফেয়ার করবে না। কখনো তোমার কানে আছে না, তাই না? যাও এক সময় মনে হয় আমি শুধু কাজ করবো আর মাইনে নেবো, তোমরা নষ্ট হও, অত প্রথমে যাও, কাউকে কিছু না বলবো, চোখ কান নাক আমি বন্ধ রেখে কিন্তু পারি না। পদ্মা বাবু আর গিন্নিমার কথা চিন্তা করে যে গিন্নি মায়ের ঘুমটা ডাকা মুখ বাইরের লোক কোনোদিন দেখে না, তারই পেটে সন্তান হয়ে আর তুমি কিনা বাইরের লোকের সামনে ঘুমটা খুলে একেবারেই অচল, তাই তোমার ওল্ড কালচারের সাথে আজকে মডার্ন কালচারের অনেক তফাৎ। আর তোমার বস্তা কথা নীতি রাখবো আমি মানি না। না না দিদিমণি না, না না দিদিমণি না, তোমার শিক্ষা রুচি দেখে আমার মনে হয় এত লেখাপড়া শিখে নির্লজ্জ হচ্ছে যোগ্য থাকা অনেক ভালো দিদিমণি, অনেক জ্ঞানী লেকচার, শুধু জ্ঞানী লেকচার। আরে বাবা, তোমার ওই পুরনো লেকচারকে না আজকালকার ছেলেরা একেবারে ওই কালচারগুলো না আমার জাস্ট অসহ্য লাগে, অসহ্য। হে নগর সভ্যতার কাছে আমি গ্রামের মধ্যে কিছুতেই বিসর্জন দেব না। আমি অর্থ, বৈভব, বিলাস আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাই আমার দাদা আমার দাদার সাথে ভালো করে রিল্যাক্স করবে, মদ খাবে আর রেকর্ড প্লেয়ারে এই যে মিউজিকের সাথে পার্টিতে যাবে না, পার্টিতে যাবো না, কিছুতেই যাবে না। তুমি কেমন? তুমি তো মাত্র ঘরের মেয়ে, তাহলে নরমের মতো একটা মনকে পর পুরুষের কাছে ঠেলে দিতে তোমার লজ্জা করছে না? এই ছেলে মরবে, তবু তার নয় তুমি কিছুতেই বিসর্জন দেবে না। পারবে শিউলি পারবে, তোমাকে ভাবি আরে লজ্জা পার কি তুমি? আমি তোমারই একজন। আরে তোমার দাদা এই ছোট বৌদি একমাত্র দাদা কল্যাণ সোম। কিন্তু ছোটটার বিয়েতে তো আমি আপনাকে দেখিনি। আরে সেই ভুলে প্রায়শ্চিত্ত করতেই তো আজকে আমি এসেছি। তুমি সবসময় বাড়িতে একা থাকো, বোর ফিল করো, তাই একটু সঙ্গ দিতে এলাম। কি ভেবেছিলাম আজকে ককটেল পার্টিতে তুমি আমার সঙ্গে যাবে, অ্যাটেন্ড করবে, নাচা গানা মস্তি করবে, কি যাবে তো? দুঃখিত, আমি দুঃখিত। আপনাদের শহরের ঝলমলে আলোর নিচে রঙের গ্লাস ধরে নাচার অভ্যাস আমার নেই। আরে আমি যদি তোমায় শিখিয়ে দিই। অসভ্যতার রং মেখে সংসাদা ইচ্ছে আমার নেই। তোমার জিত কতক্ষণ বলে রাখবো শিউলি রানী? চলি, গুড বাই। আজকের পার্টিতে তুমি ডান্স করতে হবে। আমার দাদা শোনার সঙ্গে তুমি ডান্স
করতে হবে। না না পারবো না, আমি পারবো না। আমি তোকে নিজে হাতে করে শিখাই দিই। নাও আমাদের খাবার হবে না। আর চলে গেল। তুমি খুশি হচ্ছ না? ভীষণ খুশি হচ্ছি। ভীষণ আমি আমি তোমার কাছ থেকে শিখে নিলাম বলতে এরপর আমি জানতে পারবো তোমরা তোমার সবাই দেখে লজ্জা করে ভীষণ চোখে জল, মুখে চলে মদের গন্ধ। শহরের নোংরা আবর্জনা স্তূপে তোমাদের শরীরে আর জমে গেছে দাদা, জমে গেছে। আমি তোকে জানতে দেবো না শিউলি, আমি তোকে আমার গ্রামে ফেলিয়ে নিয়ে যাবো। তুই আমার সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে তুই গাইবি মঙ্গলের গান, আর আমাকে শোনাবি লক্ষ্মীর পাঁচালী। না না না, তুমি আর কখনো ওই গ্রামে ফিরে যাবে না। কি বলছো তুমি? শুধু শিউলি নয়, তোমাকেও গ্রামে ফিরে যেতে হবে। নো, তোমার এই নোংরা পোশাকটাকে খুলে আদর্শ বাংলার বধূর সাজে তুমি আমার সঙ্গে আমার গ্রামে গিয়ে আবার সংসারে চলবে মঙ্গল দিক। নো, ইম্পসিবল। ওই নোংরা গ্রামে আমি আর কখনো কোনোদিন ফিরে যাব না। যাবো না। তুমি এইভাবে কথা বলো না। তোমার কাছে আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি ক্ষমা চাইছি। তোমার এই মূর্খ ভাবকে তুমি ক্ষমা করো। আমার ভয় তুমি আমার ফিরে চলো। না, কখনো না, কোনোদিন না। ওই নোংরা গ্রামে কিছুতেই ফিরে যাবো না। বললাম তো, কিছুতেই ফিরে যাবো না। চুপ করো। তুমি তো জানো না, তোমার ভাস্কর আর শিউলির জন্য তোমার দিদি দুদিন উপোস করে বসে আছে। রাতের ঘুমের মাঝে ভাস্কর আর শিউলি বলে চিৎকার করে খাবে। এরপরেও তুমি যাবে না বৌমা? না, যাবো না। আমি তোমার পায়ে পড়বো বৌমা। তুমি যাও, আমার বেরিয়ে বলছি। কানে ফেলে চলো। না, যাও না। সোজা বলছি। এগিয়ে আসবে। যাবো না। নেই দাদা, নেই। তোমার ভাস্কর যে এদের ঝলমলে আলোর নিচে কালো মেঘের নিচে হারিয়ে গেছে তো দাদা। তোমার ভাস্কর যে তুমি মিথ্যে কথা বলছো। আমার ভাস্কর ফিরে না এলে কে কান পুঁতে চোখে চড়া মোছাবে? কে সান্ত্বনা দিয়ে বাবার মন শিউলির কান্নাটা থামাবে? ভাস্কর ভয় পেও না। আমি মালদার লোক নই, আর এই ভদ্র লোক নই। আমি একটা জানোয়ার। তোমাকে তাহলে তুমি এগিয়ে তো এতো না, এতো। আমি তোমাকে অনেক কিছু দেবো। বললাম
ওলা যেমন তোমায় থুপ দিতে দেয়, আমি যেমন শান্তি, অনেক শান্তি। ওলা যেমন তোমার শরীরটাকে নিয়ে সম্মান তোমার চিবিয়ে খেতে চাই, আমি 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 চাই তোমার এই সুন্দর মনটা, তোমার এই সুন্দর মনটা। আর ওরা যেমন তোমার এই কোমলটাকে জড়িয়ে ধরে তোমার সম্মান চিবিয়ে খেতে চায়, আমি চাই তোমার এই সুন্দর মনটা। তোমার পা দুটো জড়িয়ে ধরে শান্তির আশ্রয় চাই দিদি। কি বললে? কি বললে তুমি আমাকে? তুমি আমায় ধলা দেবে না? দেবো ভাই, দেবো। এই অন্ধকার থেকে বাঁচার একটা অবলম্বন আমার চাই, তাই তোমার হাতে আমি এখান থেকে বাঁচবো। আমি তোমার হাত ধরে আলোর পথে পেতে চাই। দিদি, আমার দিদি, তুমি তুমি আমার সত্যিকারের দিদি। আমি কি করে ভাবাবো বা? দেখতে দেখতে পুত্র বলে আমার দিদি আমাকে কোনোদিনও ভাই ফোঁটা দেয়নি। আমি তোমার কপালে ভাই ফোঁটা দেবো ভাই। তুমি আমায় ফোঁটা দেবে দিদি? তুমি আমায় ঘেন্না করবে না তো? কেন ঘৃণা করবো ভাই? তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে তোমার সঙ্গে আমার পূর্ব জন্মের কোন সম্পর্ক ছিল, তাই আমি তোমার কপালে ভাই ফোঁটা দেব। আমি রাখি পূর্ণিমা দিনে তোমার হাতে রাখি পরাবো ভাই। তাহলে আমিও তোমায় কথা দিচ্ছি দিদি, আমি বেঁচে থাকতে আমার ওই শয়তানি দিদি আর ওই লম্পট দাদাটা তোমার তোমার কোনো ক্ষতি করতে পারবে না দিদি। তোমার তোমার কোনো ক্ষতি করতে পারবে না দিদি। কিন্তু দাদা, বৌদি যে দাদাকে মেরে কাছে হারিয়ে দিল, তাহলে দাদার কি হবে? দাদাকে খেতে হবে পরের দাদাকে তাড়িয়ে দিল। আরে চাইবাড়ি করে ওই শয়তানটা তোকে আর আমাকে বলাতে পারে, কিন্তু বুদ্ধি লাভলিকে কোনোদিন বলাতে পারে না। কেমন করে পারবে? স্বর্গের ঈশ্বরের দান কি নরকের পিশাচিনী গ্রহণ করতে পারে? তোর শহরের শিক্ষায় শিক্ষিতা বউ ওই লাভলি। তুই জানিস না দাদা, তুই জানিস না বৌদি আমাকে মেরেছে, দাদাকে মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাতে তোর কি? সবসময় একটা কথা মনে রাখবে শিউলি। কি কথা রে ছোটা? আজকে আমাদের এই বাড়ি গাড়ি টাকা পয়সা যাই হয়েছে না, তোর ওই বৌদি লাভলি মতো কিচ্ছু চাই না, আমি শুধু আমার দাদার মতো মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলাম। শুরু করেছো তুমি তোমার বোনের উপর। কি বলবেন বলন্দা? তাহলে শিউলি কি আজকে পার্টিতে অ্যাটেন্ড করবে না? নিশ্চয়ই নিশ্চয়ই করবে। তবে তুমি শিশুকে নিয়ে যাবো পার্টিতে আজকে আমি। হ্যাঁ আমি কোনো পার্টিতে যাবো না, ছোট বোন আমি যাবো না পার্টিতে। ছোট মুখে একদম বড় কথা বলবি না। কারোর সঙ্গে আমি যাবো না। বললাম তার মতো মানুষ আছে বলে এই জায়গায় এসেছে, ওর মতো মানুষ হয় না। কথা না বাড়িয়ে দাদি চড়ায় চড়ায়। এসো এসো
দিন, ছেড়ে দিন বলছি। ছাড়ুন, ছেড়ে দিন। ওটাই তো বসের স্বভাব। আরে আপনার হাত ধরবার লোভেই তো আপনার দাদার জন্য এমন নামি দামি বাড়ির জন্য সব ব্যবস্থা করে রেখেছে বাইরে বস। আরে না হলে ওরকম চুনোপুটি ভাস্কর ঘোষের মতো ইনকাম ট্যাক্স অফিসারকে আরে আমার বস থই কেন করে? বৌদির দাদা বলে আমি তো ওনাকে সত্যি সত্যি শ্রদ্ধা ভক্তি করেছি। আমিও তো সেইটাই মন ভেবেই তোর হাতটা ধরেছিলাম বেশি। এবার আমার ভাবতে বড় অবাক লাগছে, আপনি তাহলে এই শহরে সত্যি কি দাদা নন, আপনি সত্যিকারের দাদা, তাই না? আপনি সত্যিকারের দাদা। যা 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 পড়লা, শিউলিকে নিয়ে গিয়ে না আমার গাড়িতে চল যা। কি বলছেন? কি বলছেন আপনি? আরে ভয় পাচ্ছেন কেন ম্যাডাম? আরে আপনি হচ্ছেন বসের পিয়ারের বোন আর আপনি বসের পিয়ারের ড্রাইভার। আরে কাজী, আপনি আমার গাড়িতে না উঠলে আমার বসের মনের চাওয়া মিটবে কিভাবে? আসুন, চলে আসুন। কেমন কিরে শিউলি, ভয় পাচ্ছিস? আরে পড়লার কথা শুনে বুঝতে পারলি না? পড়লা হচ্ছে আমার গাড়ির ড্রাইভার, আর ও ড্রাইভার হয়ে বসের কোণের কোনদিন বেইজ্জতি হতে দেবে না। যা 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 নিশ্চিন্তে যাচ্ছি দাদা, যাচ্ছি। আমি তো একটা ফুল হারা ফুল ভাসতে ভাসতে চলেছি এই ঘাট থেকে ও ঘাটে, কুল পাবার আশায়। জানি না এই ফুল কুল পাবো কিনা, আমি জানি না দাদা, আমি জানি না আমি ফুল পাবো কিনা, আমি জানি না। কল্যাণ সমিতি তুলে দিতে হবে তোমার জান বাণিজ্য। হ্যাঁ হ্যাঁ, জান মাল ইজ্জত বজায় রেখে ওই বলায়ের হাতে তুলে দিতে হবে মাধুরীকে। না আছে উপায় কি বস? ওই মধুপুরের জীবন্ত ঈশ্বর, ওই ঈশ্বর ঘোষের কুটকুটিতে আজ আমার আদমি হাত ছাড়া। তাই বলছিলাম কি বস, ওই মধুপুরটাকে যদি আমি একটু কবজা করতে চাই, তাহলে ওই ঈশ্বর ঘোষটাকে একটু ভালো করে টাইট দিতে হবে। শুধু গায়ের মেয়ে শিউলি নয়, এবার আমি বুঝে নিয়েছি সব টাইট দিতে হবে।